কিভাবে উত্তর লিখলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পূর্ণ মার্কস বা ফুল নম্বর পেতে পারো সেই বিষয়েও কিন্তু আমি একটা তোমাদের পরামর্শ দেব। সেই গল্পের এবছরের জন্য যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটা হলো, দেখে নাও এই প্রশ্নগুলো যদি তুমি তৈরি করে যাও, আমার মনে হয় ভাত গল্প থেকে তুমি অবশ্যই কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। এছাড়াও তুমি একটা বাড়তি প্রশ্ন দেখে যেতে পারো। প্রিয় ছাত্রছাত্রী, আমি পিডি বাংলা স্যার পরিবারে তোমাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তোমরা নিশ্চয়ই আমার পিছনে বোর্ডে লেখা আছে, দেখতে পাচ্ছ। আমি প্রথম ভিডিওতে তোমাদের মাত্র 3টি কবিতার প্রশ্ন দিয়েছিলাম এবং বলেছি আমি আশা করছি যে 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের বাংলা তোমাদের যে ছোট গল্প আছে, যে 3টে ছোট গল্প আছে, সেই 3টে ছোট গল্প থেকে কোন কোন প্রশ্ন এবছরের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কিন্তু প্রথমে একটা কথা বলে নেওয়া যাক যে তোমাদের যে 3টে গল্প আছে তার মধ্যে 2টো গল্প থেকে গত বছর প্রশ্ন চলে এসেছে। সুতরাং সেখান থেকে তুমি চাইলে একটা গল্প বাদ দিয়ে যে গল্পটা থেকে প্রশ্ন আসেনি তুমি সেই গল্পটা কিন্তু যদি খুব ভালোভাবে তৈরি করে যাও তাহলে আমার মনে হয় যে এই গল্প থেকে তুমি অবশ্যই প্রশ্ন পেয়ে যাচ্ছ। সুতরাং সেই গল্পটা কি এবং সেই গল্প থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কি প্রশ্ন আসতে পারে, আগের বছরের যে প্রশ্নগুলো ছিল সেগুলোই কি রিপিট হবে কিনা বা নতুন ধরনের কোনো প্রশ্ন আসবে কিনা, এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং এক্ষেত্রে কিভাবে উত্তর লিখলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পূর্ণ মার্কস বা ফুল নম্বর পেতে পারো সেই বিষয়েও কিন্তু আমি একটা তোমাদের পরামর্শ দেব। আশা করি আমার পরামর্শ তোমরা যদি মেনে চলো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমরা অবশ্যই ভালো নম্বর পাবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে এবছরের জন্য তোমাদের কোন গল্পটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখো আমি লাল কালিতে লিখে দিয়েছি যে এবছরের জন্য তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প যেটা সেটা হলো মহাশ্বেতা দেবীর ভাত গল্প। তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গল্প হলো মহাশ্বেতা দেবীর ভাত। এই ভাত গল্পটি নেওয়া হয়েছে মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্পগ্রন্থ থেকে। তো তোমরা গল্পটা নিশ্চয়ই পড়েছো, সেখানে তোমরা দেখেছো যে এই গল্পে উৎসব নাইয়া বলে যে চরিত্র আছে, গল্পের কেন্দ্রীয় চরিত্র, ভাত প্রাপ্তির আশা এবং অপ্রাপ্তির বেদনা বা হতাশা, এই দুয়ের দ্বন্দ্বেই কিন্তু গল্পটা শেষ হয়েছে। গল্পটা শুরু হয়েছে ভাত প্রাপ্তির আশায় কলকাতার বড় বাড়িতে উৎসব নাইয়ার আশা, গ্রাম সম্পর্কে বাসিনী তার বোন, তার সঙ্গে সে কলকাতার বড় বাড়িতে এসেছে দুটো ভাতের আশায়, ভাতের কাঙাল সে। কিন্তু এই ভাত প্রাপ্তির জন্য সে যে গাধার মতো খাটুনি খেটেছে তারপরেও কিন্তু তার ভাত জোটেনি, যেভাবে জুটেছিল তা কখনোই কাম্য নয়। এই অপ্রাপ্তির বেদনা, হতাশা নেই কিন্তু ভাত গল্প। সেই গল্পের এবছরের জন্য যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটা হলো, দেখে নাও যে আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। উৎসবকে, বা এখানে প্রশ্ন হতে পারে বাদা কি, উৎসবকে, সে কোন বাদার খোঁজ পেতে চেয়েছিল, সেই বাদাটার খোঁজ সে পায়নি কেন, সে বাদাটা কোথায় কিভাবে অচল হয়ে আছে। হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী, গল্পের মূল প্রশ্ন এটা। তুমি যদি এই প্রশ্নের উত্তর তৈরি করতে পারো ঠিকঠাক তাহলে তুমি আরও অনেক প্রশ্নের উত্তর করতে পারবে। যেমন ধরো যে আরেকটা বাধা আছে, সে বাধাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। উদ্দিষ্ট ব্যক্তির এরূপ মনে হওয়ার কারণ কি, বা বাধা কি, উদ্দিষ্ট ব্যক্তির এরূপ মনে হওয়ার কারণ কি, তুমি এটাও পাবে। তাছাড়া তুমি এটাও পেতে পারো যে মারতে মারতে ওরা উৎসবকে থানায় নিয়ে গেল কেন, তার কারণ এই বাদার ভাত এবং বাদাকে খুঁজতে যাওয়ার যে চেষ্টা, যে ইচ্ছা, সেই ইচ্ছা পূর্ণতা পায়নি। ধনিক শ্রেণীর শাসনযন্ত্রে বলো বা ধনিক শ্রেণীর গর্ব আর দর্পের অহংকারে গরিবের স্বপ্ন যে কিভাবে চুরমার হয়ে যায়, হ্যাঁ সেই হতাশা এবং স্বপ্নভঙ্গ ঘটেছে উৎসবের, সেই বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়েছে। সুতরাং এই প্রশ্নের উত্তর তুমি তৈরি করে গেলে আরও 3-4টি প্রশ্নের উত্তর তুমি অনায়াসে তৈরি করতে পারছো। এখান থেকে 2 নম্বর যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, ভাতে হাত ঢুকিয়ে দিতে
সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। প্রশ্ন হবে, কে কিভাবে ভাতের জোগাড় করেছিল? তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। এখানে তুমি আরও একটা প্রশ্নের উত্তর করে যেতে পারছো যে তার চোখ এখন বাদার কামটের মতোই হিংস্র, বা তার মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে কি করতে হবে। এই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু এই প্রশ্নটা থেকে তুমি লিখতে পারছো। কেন? কারণ ভাত জোগাড় করতে গিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, ভাত নিয়ে দৌড়ে পালানোর সময়, সেইখান থেকে কিন্তু আমি আগে যে লাইনগুলো বললাম সেই লাইনগুলো তুলতে পারে। সুতরাং তুমি যদি এই প্রশ্নটা উত্তর তৈরি করে যাও যে ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে, তাহলে তুমি আরও 2-3টি প্রশ্নের উত্তর করতে পারছো। এছাড়াও এই গল্পের আরও একটা মুখ্য বিষয় সেটা হলো যে মাতলা নদীর জলে উৎসবের সংসার লোটোপুটি খাওয়া। সুতরাং এই সংক্রান্ত একটা প্রশ্ন তুমি দেখে যেতে পারো। সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে, সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। কার কি সর্বনাশ হয়েছিল? এই সর্বনাশ উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? অর্থাৎ স্ত্রী পুত্রকে হারিয়ে তার যে মানসিক অবস্থা, তার যে ভেঙে পড়া চেহারা, সে কিছুই খায়নি, খাওয়া দাওয়া ভুলে গিয়েছিল, পাগলের মতো হয়ে গিয়েছিল, মানুষ উৎসব প্রেত উৎসবে পরিণত হয়েছিল। এই বিষয়টাই কিন্তু উল্লেখ করতে হবে। তো এই প্রশ্নটা করলেও এই সংক্রান্ত যে লাইনগুলো তুলবে তুমি তার উত্তর তৈরি করতে পারছো, মানে লিখে দিতে পারবে। এখান থেকে পরের যে প্রশ্নটা, সেটা খুব গুরুত্বপূর্ণ না হলেও ছোট ছোট প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। কারণ প্রশ্ন তৈরি করার প্রচলিত যে ধারা, সেই ধারাটা কিন্তু এবছর ভাঙতেও পারে। তো সেক্ষেত্রে তোমরা একটা প্রশ্নের উত্তর করতে পারো। সেটা হলো যে ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই হোমযজ্ঞ হচ্ছে। ডাক্তাররা কি বলেছেন সেই হোমযজ্ঞের বর্ণনা দাও। তাহলে এখানে আরও একটা প্রশ্ন হতে পারে যে এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে। কোন কাজের কথা বলা হয়েছে? এই বাড়িতে যাগযজ্ঞের কথা বলা হয়েছে। সেই যজ্ঞের আয়োজন কেমন ছিল তার বর্ণনা দাও। এটাও তুমি করতে পারছো। এছাড়াও সমাজের উৎসবের মতো মানুষ যে চিরকালই পঙ্গপাল, উৎসবের মতো মানুষেরা চিরকালই ভাতের স্বপ্নে বেঁচে থাকে, কিন্তু ভাত তারা পায় না, তাদেরকে পেতে দেওয়া হয় না। এই বিষয়কেন্দ্রিক কিন্তু একটা প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে তুমি তৈরি করে যেতে পারো যে তুমি কি বুঝবে সতীশবাবু? উক্তিটি কার? বক্তার এই হতাশার কারণ কি? সতীশবাবু কি বুঝবেন না বলে বক্তা মনে করে। এই একটা প্রশ্ন কিন্তু থাকতে পারে। এছাড়াও আরও একটা প্রশ্ন যেটা আমরা বাসিনীর মুখ থেকে শুনেছি, যখন প্রচণ্ড খিদেই জর্জর উৎসব, বড় বাড়ির নানানিধি চালের কথা শুনে বাসিনীকে এক মুষ্টি চাল চেয়েছিল গালে দিয়ে জল খাওয়ার জন্য, কিন্তু সেটাও যখন পায়নি, তখন বাসিনীর মুখ থেকে যে কথাটা বেরিয়ে এসেছে, সেই কথাটা যে কতটা বাস্তব, সেই বিষয়টা কিন্তু তুলে দিতে পারে। তাহলে সেই প্রশ্নটা কি দেখে নেওয়া যাক। সেই প্রশ্নটা হলো যে এ পিশাচের বাড়ি কেমন তা জানোনি দাদা, গরিবের গতর এরা সস্তা দেখে। কে কাকে বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, বক্তার এই কথা কতটা সমর্থনযোগ্য? এই প্রশ্নগুলো যদি তুমি তৈরি করে যাও, আমার মনে হয় ভাত গল্প থেকে তুমি অবশ্যই কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। এছাড়াও তুমি একটা বাড়তি প্রশ্ন দেখে যেতে পারো, সেটা হচ্ছে ভাত ছোট গল্পে উৎসব নাইয়ার চরিত্র বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। আর যে প্রশ্নটা এর আগে দুবার রিপিট হয়েছে, সেটা হচ্ছে এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমার পরিচয় দাও এবং তার চরিত্র বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা খুব গুরুত্বপূর্ণ না হলেও একটু দেখে যেও। এরপর আমি চলে যাচ্ছি, হয় তুমি ভারতবর্ষ গল্প বা কে বাঁচায় কে বাঁচে, এই গল্প দুটোর মধ্যে যে কোনো একটাকে পছন্দ করতে পারো। তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে ভারতবর্ষ গল্পটা করবে, তাহলে অবশ্যই ভারতবর্ষ গল্পটা বেছে নিতে পারো। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ, মুর্শিদাবাদের খোসবাসপুরে তার জন্ম। খুব মাটির মানুষ, দেবতুল্য মানুষ এবং খুব বড় মাপের উচ্চ মানের কথা সাহিত্যিক। এই ভারতবর্ষ গল্পের মধ্যে দুটো দৃশ্যের মধ্যে দিয়ে তিনি ভারতবর্ষের যে বর্তমান যে সমস্যা, যে সাম্প্রদায়িকতা, ভারতবর্ষ বিশালাকায় দেশ, ঠিক আছে, এই ভারতবর্ষ নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
নানা বিবিধের মাঝেও ভারত কিন্তু মহান মিলনকে প্রত্যক্ষ করেছে। সেই ভারতবর্ষের মতো দেশে আজও সাম্প্রদায়িকতা একটা বিরাট বড় অভিশাপের মতো। এই সাম্প্রদায়িকতার কারণে ভারতবর্ষের মাটি বহুবার রক্তাক্ত হয়েছে। সেই বিষয়টাই কিন্তু তিনি মুর্শিদাবাদের খোসবাসপুরের ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষ কেন সমগ্র বিশ্বের সাম্প্রদায়িকতার ছবিটা তিনি তুলে ধরেছেন। তাই গল্পের নাম তিনি দিয়েছেন ভারতবর্ষ। এবং আমি বলে রাখি যে এই গল্পটা দাঁড়িয়ে আছে মাত্র দুটো দৃশ্যের উপর। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল এবং তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। প্রথম দৃশ্যটা গল্পের শুরুতে মাঝের দিকে এবং তারপরেই দেখা গেল অদ্ভুত এক দৃশ্য, সেটা গল্পের শেষে আছে। এই দুটো দৃশ্যের উপর গল্পটা দাঁড়িয়ে আছে এবং গত বছরে হঠাৎ বিকেল এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, এই দৃশ্যটাকে কেন্দ্র করে যে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে বচসা সৃষ্টি হয়েছিল সেই প্রশ্নটা এসে গেছে। সুতরাং ওই প্রশ্নটা আসবে না। এবার যদি তুমি এখান থেকে প্রশ্ন করতে চাও তাহলে এখানে তুমি দুটো তিনটে ভাগ করে নিতে পারো গল্পটাকে। সেটা কি, যে একটা দৃশ্য তো বাকি থাকলোই, এছাড়াও লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ একজন কত বড় সমাজশিল্পী ছিলেন এবং সমাজ দরদি মানুষ ছিলেন সেটা কিন্তু প্রমাণ পাওয়া যায় গল্পের শুরুতে। তিনি গ্রাম বাংলার ডাকপুরুষের বচন, গ্রাম বাংলার রাঢ় বাংলার মানুষের ভদ্রলোকে কি বলে, ছোট লোকে কি বলে, এই বিষয়গুলোও তিনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে এই গল্পে তুলে ধরেছেন। তো সেই সংক্রান্ত একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে সেই প্রশ্নটা কি হতে পারে? প্রশ্নটা হতে পারে, আমি প্রথমেই যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা বলিনি, সেটা হচ্ছে তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি, তা অদ্ভুত কেন? এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন যদি তুমি তৈরি করে যাও তাহলে কিন্তু আরও অনেক প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিতে পারো। হ্যাঁ, এখানে আরও অনেক ছোট ছোট লাইন তুলতে পারে, ঠিক আছে, যে আমি কি তা দেখতে পাচ্ছিস নে, ওরে শকুন চোখরা, ওরে নরক্ষে করা, ঠিক আছে, যা যা পালা চোখ গেলে দেবো, এই সংক্রান্ত লাইনও কিন্তু তুলতে পারে। এছাড়া দ্বিতীয় যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার মূল কারণ কিন্তু চৌকিদার। গল্পের অন্যতম একটা ক্যারেক্টার সেটা হলো চৌকিদার। কারণ এক ভিখিরি বুড়ি যখন পটল তুলেছিল গ্রামের মানুষ কিন্তু খবর দিয়েছিল চৌকিদারকে। চৌকিদার এসে নিজের দায়িত্বকে লঘু করার জন্য, নিজের কর্তব্যকে ফাঁকি দেওয়ার জন্য সে কিন্তু খুব সহজ পরামর্শ দিয়ে বলেছিল যে কি করব চৌকিদার দাদা? তখন চৌকিদার বলেছিল নদীতে ফেলে দিয়ে এসো, গতি ঠিক হয়ে যাবে যা হবার। অর্থাৎ গ্রাম্য প্রশাসনিক দিকটা যে কতটা দুর্বল ছিল চৌকিদারের এই উক্তিতে প্রমাণিত হয়। সুতরাং এই গল্পের সাম্প্রদায়িক দাঙ্গার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার মূলেই কিন্তু রয়েছে এই চৌকিদারের একটা হঠকারী সিদ্ধান্ত। তাহলে এই সংক্রান্ত একটা প্রশ্ন তুমি করে দিতে পারো যে চৌকিদারকে খবর দেওয়া হলো কেন, চৌকিদারকে খবর দেওয়ার কারণ কি, চৌকিদার কি পরামর্শ দিয়েছিল এবং সেই পরামর্শের ফল কি হয়েছিল। এরপর আমি চলে যাচ্ছি রাঢ় বাংলার যে সংস্কৃতি, খনার বচন, ডাকপুরুষের বচন সংক্রান্ত যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি হতে পারে, যে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচন আছে, বচনটি কি, এই বাদলা রাঢ় বাংলার মানুষের উপর কি প্রভাব ফেলেছিল। তাহলে এই বিষয়টা যদি, এই প্রশ্নটার উত্তর যদি তুমি করে যাও তাহলে তুমি এখান থেকে আরও একটা প্রশ্নের উত্তর করতে পারছো যে তাই ধারের অঙ্ক বেড়ে চলে। এই রাঢ় বাংলার মানুষের উপরে কি প্রভাব ফেলেছিল সেই বিষয়টা আলোচনা করতে গিয়ে তোমাকে চায়ের দোকানের আড্ডার পরিস্থিতিটা তুলে ধরতে হবে। আর চায়ের দোকানের আড্ডার পরিস্থিতি ব্যাখ্যা দিতে গেলে তোমাকে এই লাইনটা অবশ্যই তুলতে হবে যে তাই ধারের অঙ্ক বেড়ে চলে। সুতরাং ছোট্ট হলেও এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আমি সর্বশেষ যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে আগের 2-1 বছর আগে প্রশ্নটা দিয়েছিল, তাই রিপিট হলেও হতে পারে, একবার দেখে যেও যে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন। এই প্রশ্নটা কিন্তু খুব এর যদি ক্রিটিক্যাল অ্যানালিসিস করা হয়, এই গল্পটার যদি পোস্টমর্টেম করা হয় তাহলে কিন্তু এই গল্পের উত্তরটা খুব সুন্দরভাবে লিখতে হবে। তোমরা যদি মনে করো যে বুড়ি সবাইকে অবাক করে দিয়ে নড়ে উঠে মরে গিয়ে বেঁচে গিয়ে সে চলে গেল, তাহলে কিন্তু উত্তর হবে না, তুমি যতই লেখো না কেন, সঠিক উত্তর কিন্তু হবে না। এখানে লেখক যে আমার আগের ভিডিওতে বলা আছে যে ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য কী, সেগুলো আমি আগে আলোচনা করেছি।
যে এ শর্ট স্টোরি মাস্ট কন্টেন ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইনফর্মিং আইডিয়া অ্যান্ড দ্যাট দিস আইডিয়া মাস্ট বি ওয়ার্কড আউট টু ইটস লজিক্যাল কনক্লুশন উইথ অ্যাবসলিউট সিঙ্গেলনেস অফ মেথড। সুতরাং প্রত্যেকটা ছোট গল্পের একটা সেন্ট্রাল আইডিয়া থাকবে। এই গল্পে বুড়ির রোদের আবছা আলোয় মিলিয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে মৃত বুড়িকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়েছিল, যেখানে মোল্লা সাহেব অকাট্য শপথ করে বলেছিলেন তিনি বুড়িকে কলমা পড়তে শুনেছেন, যেখানে ভট্টাচার্য মশাই বলেছিলেন যে তিনি বুড়ির মুখে শ্রীহরি বলতে শুনেছিলেন, তাহলে বুড়ি তখন মৃত ছিল। তখন ফজলু শেখ সে জবাব দিয়েছে, করিম ফরাজি জবাব দিয়েছে, নিবারণ বাগদি জবাব দিয়েছে, নকরি নাপিত অনেক কিছু বলেছে, তারা যে যার মতো করে বলেছে। কিন্তু কেন? বুড়ি তখন মৃত ছিল। কিন্তু বুড়ি যখন সবাইকে অবাক করে দিয়ে বেঁচে উঠল, তখন উপস্থিত জনতা কেউ কিন্তু মোল্লা সাহেবকে প্রশ্ন করেনি যে মোল্লা সাহেব আপনি তো বুড়ির মুখে কলমা পড়তে শুনেছিলেন, একটু বুড়িকে কলমা পড়ান তো। যদি বুড়ি মুসলমান হতো তাহলে অবশ্যই কলমা পড়তো। আবার উপস্থিত জনতা তো ভট্টাচার্য মশাইকেও প্রশ্ন করতে পারতেন যে ভট্টাচার্য মশাই আপনি তো বুড়ির মুখে শ্রীহরি বলতে শুনেছিলেন, তো বুড়িকে একটু শ্রীহরি বলান তো, তাহলে প্রমাণ হয়ে যেত। কিন্তু উপস্থিত জনতা চুপ ছিল, কেউ প্রশ্ন করার সাহস পায়নি। অর্থাৎ একটা সুযোগ ছিল, একটা আশার আলো ছিল, দ্য হোপ অফ রেজ, কিন্তু সেই জায়গাটা কেউ ধরল না। কারণ লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ জানেন যে ভারতবর্ষের মানুষের রন্ধে রন্ধে শিরায় শিরায় এই সাম্প্রদায়িকতা আছে, এটা উঠবে না। এই দু একটা ছোট্ট বিক্ষিপ্ত ঘটনা মানুষের চোখ খুলে দেবে, কিন্তু এরা চোখ থাকতে অন্ধ। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। এই জাত জালিয়াতদের প্রশ্ন করার সাহস সাধারণ মানুষের নেই। এই বিষয়টাই কিন্তু প্রমাণিত হয় এই প্রশ্নটার মধ্য দিয়ে। সুতরাং এইভাবে যদি তুমি উত্তরটা নামাতে পারো তাহলে অবশ্যই তুমি ফুল মার্কস পাবে। তুমি এখানে লালন ফকিরের বিখ্যাত গানের রেফারেন্সও দিতে পারো যে জাত গেল বলে এ কি আজব কারখানা, ঠিক আছে? বা সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, বামন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কি প্রকারে। সুতরাং এই গল্পে কিন্তু এটা বুড়ো নয়, বুড়ি। আসলে এই বুড়ি ভারতবর্ষের জরাজীর্ণ সাম্প্রদায়িক রূপের প্রতীক। এই বিষয়টাও কিন্তু তুমি তুলে দিতে পারো। যাক, আমি গল্প নিয়ে পরে একদিন ভিডিও করব, আলোচনা করব। তো আমি চলে যাচ্ছি 3 নম্বর যে গল্পটা, খুব গুরুত্বপূর্ণ না হলেও তোমরা দেখে যেতে পারো। সেটা হলো কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়। উত্তর শরৎচন্দ্র যুগের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অন্যতম মানিক বন্দ্যোপাধ্যায়। সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প কে বাঁচায় কে বাঁচে। এই গল্পটা মানিক রচনা সমগ্র থেকে নেওয়া হয়েছিল, পরে এটা পরিমল গোস্বামী সম্পাদিত মহামন্বন্তর গ্রন্থে স্থান পেয়েছে। এই কে বাঁচায় কে বাঁচে অদ্ভুত অসাধারণ একটা ছোট গল্প। এই গল্পটাও কিন্তু দাঁড়িয়ে আছে একটা দেখা এবং একটা বলার মধ্যে, একটা বলার উপর। কি না, তো গল্পের শুরুতেই আমরা দেখব যে মৃত্যুঞ্জয় প্রথম অফিস যাওয়ার পথে একটা অনাহারে মৃত্যু দেখল। এই মৃত্যু তার জীবনকে বদলে দিল, তার বেঁচে থাকার ধারণাটাকেই পাল্টে দিল। মধ্যবিত্ত মানসিকতার ঊর্ধ্বে উঠে মৃত্যুঞ্জয় পারত শ্রেণী সংগ্রাম ঘটাতে, কিন্তু পারেনি। আসলে কোথাও যেন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা অল্টার ইগো কাজ করেছে। ঠিক এই মৃত্যুঞ্জয় চরিত্রের পাশাপাশি তার যে বন্ধু নিখিল, এই নিখিল কিন্তু গল্পের নায়ক হতে পারত। তার যে চিন্তাভাবনা সেটা কিন্তু বাস্তব, কিন্তু সে নায়ক নয়। নায়ক কিন্তু একটা অন্যরকম ভাবনা ভেবেছে, যা আর 5টা মানুষ যে ভাবনা ভাবতে পারে না, সেই ভাবনা ভেবেছে মৃত্যুঞ্জয়। তার ভাবনা ব্যতিক্রমী এবং অবশ্যই সেই নায়ক। হ্যাঁ, হতে পারে সে হতমান পরাজিত নায়ক, কিন্তু তবু সে নায়ক। তো এই মৃত্যুঞ্জয়ের দেখার উপরে কিন্তু গল্পটা দাঁড়িয়ে আছে এবং একটা বলার মধ্য দিয়ে গল্পটা শেষ হয়েছে। মৃত্যুঞ্জয় কি বলেছে? তার শরীর থেকে ধুলিমলিন সিল্কের জামা উধাও হয়ে গেছে। সে ওই মগ হাতে লঙ্গরখানার লাইনে দাঁড়িয়ে বলেছে, গাঁ থেকে এইছি বাবা, খেতে পাইনে, আমায় খেতে দাও। এই বলার মধ্যে শেষ হয়েছে, দেখা দিয়ে গল্প শুরু হয়েছে। আমি গল্পটা নিয়ে পরে ডিটেলসে ভিডিও করব। তো আমি আজকে বলে দিচ্ছি
তোমরা চাইলে অবশ্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, যদি কোনো প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে, কেমনভাবে লিখতে হবে, কতটুকু লিখতে হবে, সেই বিষয়ে যদি তোমরা জানতে চাও এবং কিভাবে এই গল্পের প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে, আমি তোমাদের হেল্প করতে পারি। দেখো, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও যে এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা ভেবেছে? বক্তার নিজেকে অপরাধী মনে হয়েছে কেন? এবং সে কিভাবে প্রায়শ্চিত্ত করেছে? এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া 2 নম্বর যে প্রশ্নটা আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো কদিন পরেই মাইনের তারিখ এলো। এই বিশেষ তারিখের ভিত্তিতে নিখিল ও মৃত্যুঞ্জয়ের চরিত্রের যে বৈপরীত্য সেটা আলোচনা করো। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো এখান থেকে সর্বশেষ যে প্রশ্নটা আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হলো দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হওয়ার কারণ কি? যদি তুমি এই প্রশ্নগুলো করে যাও, আমার মনে হয় তুমি এর মধ্যেই প্রশ্ন পেয়ে যাবে। তো যেহেতু তোমাদের ভাত গল্পটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, সুতরাং ভাত গল্পটা তোমরা বেশ কয়েকবার রিডিং দেবে এবং প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে উত্তর লেখার চেষ্টা করবে। কিভাবে উত্তর লিখবে আমি প্রথমেই বলি, প্রত্যেকটা গল্পকার এবং তার গল্পের নাম দিয়ে, উৎস এবং 2-4টা লাইন দিয়ে প্রথম যে ভূমিকা বা কথামুখ অংশটা লিখে তারপর সরাসরি তুমি যে প্রশ্নটা চাইছে সেই প্রশ্নটাকে পয়েন্ট আকারে দাঁড় করিয়ে দিয়ে তুমি তার ব্যাখ্যা দেবে এবং চেষ্টা করবে যতটা সম্ভব সহজ সরল পরিষ্কার পরিচ্ছন্ন হস্তাক্ষরে লেখার এবং সহজ সরল ভাষায় লেখার। কখনোই তুমি ইতিহাস লেখার মতো বিশাল বড় কিছু লিখতে যাবে না। তুমি এমন কিছু লিখবে না যে তোমার ভূমিকাটাই 100 শব্দ হয়ে গেল। তোমাকে মনে রাখতে হবে 150 শব্দে উত্তর লিখতে হবে। 150 শব্দের বাইরে তুমি উত্তর লিখতে পারো না, ঠিক আছে? এটা তোমাকে খেয়াল রাখতে হবে।